আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে আপনার সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন। আজকে আপনাদের আরেকটি কমন রোগ সম্পর্কে আমি সংক্ষেপে 2-4টি কথা বলবো। সেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। সবাই এটার এক্সপেরিয়েন্স কম বেশি হয়েছে অথবা আশেপাশের অনেকের কাছে অবশ্য শুনে থেকেছেন অলরেডি। সো প্রথমেই বলে নেওয়া যাক অ্যাপেন্ডিক্সটা কী এবং অ্যাপেন্ডিসাইটিস কেন হয়। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের খাদ্যনালীর সাথে সংযোগস্থলে, ক্ষুদ্রতন্ত্র অ্যান্ড বৃহতন্ত্র সংযোগস্থলে একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার, যেটা আসলে সবারই থাকে এবং এটা নর্মালি তার কাজ করতে থাকে। যখন এটাতে ইনফ্লামেশন বা ইনফেকশন হয় তখন এটা অ্যাপেন্ডিসাইটিস তৈরি করে। এখন প্রশ্ন আসা যাক, অ্যাপেন্ডিসাইটিসটা কেন হয় বা এর কারণটা কী? রোগীরা আমাদের কাছে কমনলি প্রশ্ন করে থাকেন। নর্মালি দেখা যায় যে অ্যাপেন্ডিক্স এর ভেতরে যদি ফিকোলিথ বা আমাদের কোনো মল ঢুকে পড়ে কিংবা কোনো ইনফেকশন আশেপাশে থেকে এসে অ্যাপেন্ডিক্সকে রোগাক্রান্ত করে ফেলে, অথবা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এখানে লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া অথবা কৃমি এটার ভেতরে ঢুকে পড়ে অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস রোগটি তৈরি করতে পারে। এছাড়াও অনেক ডিজিজের কারণে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, টিউমার, ক্যান্সার, এগুলোর কারণে অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে। তবে কমনলি আমরা দেখি এই অ্যাপেন্ডিক্সের লুমেনটা ফিকোলিথ বা ফিকাল ম্যাটার বা স্টুল দিয়ে অনেক সময় অবস্ট্রাকশন হয়ে এটা অ্যাপেন্ডিসাইটিসটা তৈরি করে থাকে। অ্যাপেন্ডিক্সের আসলে নির্দিষ্ট কোনো বয়স সীমা নাই, তবে এটি ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই মোটামুটি রেশিওটা সমান, তবে ইয়াঙ্গার এজে এটা কমনলি দেখা যায় এবং এমনকি আসলে বিশেষ কোনো হাইপোথিসিস নাই যে এটার কারণে এটা হয়ে থাকবে। তবে দেখা যায় যারা উচ্চ কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট বা উচ্চ ফ্যাট জাতীয় খাবার বা ডায়েটারি ফাইবার কম খায় তাদের ক্ষেত্রে এটা অ্যাপেন্ডিসাইটিস হওয়ার প্রবণতা বা চান্সটা বেশি থাকে। এখন আসা যাক অ্যাপেন্ডিসাইটিস হলে আপনি কিভাবে বুঝবেন। এটা খুব সুন্দরভাবে এবং সিম্পলি আপনাদেরকে বলি, এটা হচ্ছে নাভির চতুর্দিকে প্রথমতে আপনার ব্যথাটি শুরু হবে এবং এই ব্যথাটি প্রথমত পেটের ডান দিকে মুভ করবে। এই ডান দিকে মুভ করবে এবং এটা সাথে সাথে অনেকের ক্ষেত্রে জ্বর আসতে পারে এবং খাওয়ায় অরুচি হতে পারে এবং এই পেইনটি অনেক সময় পেটের অন্য জায়গায়ও ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় বমি বমি হবে অথবা বমি বমি ভাব হবে। এসব কয়েকটি কারণ দেখলে আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তখন সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন আসা যাক অ্যাপেন্ডিসাইটিস যখন হলো তখন আপনি এটা কিভাবে বুঝবেন বা চিকিৎসকের কাছে গেলে তিনি কিভাবে এটা বুঝতে সক্ষম হবেন বা আমরা কিভাবে এটা নির্ণয় করি। প্রথমত চিকিৎসক একটা হিস্ট্রি এবং এক্সামিনেশন করে এটা প্রাথমিকভাবে যাচাই করেন, দেন কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এটা নির্ণয় করে থাকি। পরীক্ষা নিরীক্ষার প্রথমে আসি আমরা রক্তের কিছু কমন পরীক্ষা সিবিসি বা ইউরিন পরীক্ষা করে থাকি এবং আলট্রাসোনোগ্রাফি করে থাকি। এছাড়া রক্তের ইলেকট্রোলাইট, ক্রিয়েটিন আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করে থাকি এবং অনেক সময় অ্যাপেন্ডিক্স নির্ণয় করতে খুব বেশি ডিফিকাল্টিস হলে আমরা যখন কনফিউজিং হই তখন অনেক সময় সিটি স্ক্যানও আমরা করে থাকি। তবে এটা ক্লিনিক্যালি খুব সিম্পলি একজন চিকিৎসক অ্যাপেন্ডিসাইটিস রোগটি সাধারণভাবে ধরে ফেলতে পারেন। এখন অ্যাপেন্ডিসাইটিস হলে আমরা কি করব? প্রথমত বলে নেই, অনেক ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়ে থাকে ইটস এ সার্জিক্যাল ডিজিজ। তবে কিছু কিছু ক্ষেত্রে সার্জারি অনেক সময় করা হয় না বা না করারও পরামর্শ দেওয়া হয়। যেমন ধরুন আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস, যে অ্যাপেন্ডিসাইটিস আসলে ফিকোলিথ মানে ফিকাল ম্যাটার বা স্টুল দিয়ে অবস্ট্রাকশন বা বন্ধ হয় নাই, অথবা এটা খুব সামান্য পরিমাণ ইনফেকশন তৈরি করেছে, সেক্ষেত্রে আমরা দেখা যায় কিছু ওষুধপত্র অ্যান্টিবায়োটিক দিলে বা নিয়ম মেনে চললে অ্যাপেন্ডিসাইটিসটা রিজলভ হয়ে যায় এবং এই ব্যথাটা থাকে না, রোগী স্বাভাবিক জীবনে চলে আসে। তবে এটি বোঝা খুব ডিফিকাল্ট যে আসলে এটি আপনার প্রবলেম করবে কি করবে না, কারণ অ্যাপেন্ডিসাইটিস রোগটি সাধারণ শুনতে হলেও এটি আসলে যখন ফেটে যায়, বার্স্ট হয়ে যায় অথবা পারফোরেটেড হয়ে যায় তখন এটা অনেক সময় পেটের ভেতরে ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং জীবনহানিকর হতে পারে। এই সময় অ্যাপেন্ডিসাইটিস অপারেশনটা খুবই জরুরি হয়ে যায় এবং যদি আর্লি স্টেজে আমরা অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা নেই বা ট্রিটমেন্ট করাই তাহলে এই ধরনের অবস্থাতে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। অ্যাপেন্ডিসাইটিস রোগটি হলে আমরা সার্জারি কখন করি? যখন দেখি পেইনটি তার দিন দিন বাড়ছে, ওষুধ দেওয়ার পরেও পেইনটি কমছে না, এমনকি পেটের ভেতরে কোনো চাকা হয়ে গিয়েছে এবং পেটের ভেতরে ডান পাশে খুব শক্ত আকারে হয়ে গিয়েছে, তার রোগীর শরীরের তাপমাত্রা বাড়ছে এবং পেশেন্ট নিজেই খুব অসুস্থ বোধ করছে এবং দিন দিন তার অবস্থা খারাপ হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলে থাকি ইমিডিয়েট সার্জারি করার জন্য। অ্যাপেন্ডিসাইটিস সার্জারিটি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কমনলি ইনভেরিয়েবলি করে থাকে, আমরাও রেগুলারলি এটা করে আসছি এবং করে থাকছি। তবে এটি ওপেন এবং ল্যাপারোস্কোপিক দুটো ওয়েতেই সার্জারি করা যায়। ওপেন সার্জারি অনেক সময় আমরা এখন অ্যাভয়েড করে থাকি, আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিকে গুরুত্ব সহকারে
দেখছি এবং এটা গুরুত্ব সহকারে অপারেশনটা করছি, কারণ এটা খুব মিনিমাম ছিদ্রের মাধ্যমে আমরা অপারেশনগুলো করে থাকি এবং সেটা খুব সূক্ষ্মভাবে এই সার্জারিটি করা হয়। এবং দেখা যায় কমনলি আমাদের দেশে মেয়েদের একটা ইয়াঙ্গার এইজে একটা পেটের ভেতরে কাটা একটা স্কার তৈরি হওয়া, এটা আসলে খুব অনেক সময় সাইকোলজিক্যালি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করলে দেখা যায় একদম মাইনর স্কার থাকে এবং এক্ষেত্রে পেশেন্ট পরের দিনই বাসায় চলে যেতে পারে এবং খুব আর্লি নিজের কাজে ফিরে যেতে পারে। সো এটা একটা বড় সুবিধা এবং ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা রেগুলারলি পারফর্ম করছি এবং সেক্ষেত্রে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমির একটা বড় সুবিধা হচ্ছে আপনি আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আপনি চেক করে নিতে পারেন এবং ক্যামেরার মাধ্যমে আমরা দেখে ফেলতে পারি কোনো ধরনের অসুবিধা আছে কিনা। তবে সবসময় ল্যাপারোস্কোপিক সার্জারিটা করা সম্ভব হয়ে ওঠে না। যদি দেখা যায় অ্যাপেন্ডিক্সটা ফেটে গিয়েছে, বার্স্ট হয়ে গিয়েছে বা ইনফেকশনটা ছড়িয়ে পড়েছে, খাদ্যনালীতে অনেক সময় ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের ওপেন সার্জারি প্রয়োজন হয়ে থাকে। অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে বোঝাতে কিছু সক্ষম হলাম। আশা করছি কিছুটা হলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।